মাই স্ট্রিট জার্নালের আরো একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। গুড মর্নিং ফ্রম জলদাপাড়া। এখন আমরা আছি জলদাপাড়াতে, আর আজকে সকালে আমরা গেছিলাম ওয়াচ টাওয়ার সাফারিতে। সেখানে ভালো সাইটিং হয়েছে। তারপর আমাদের হোটেলে ফিরে আমরা ব্রেকফাস্ট সেরে এখন আবার বেরিয়ে পড়েছি। আজকের দিনটা পুরোপুরি বৃষ্টির জলে ভেজা। এখন আমরা যাচ্ছি ফুনশিলিংয়ে। ঘূর্ণিঝড় মান্থার প্রভাবে শেষ দুদিন ধরেই বৃষ্টির প্রকোপ চলছে। তার মধ্যেই আমরা রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। ব্রেকফাস্টে ছিল গরম গরম ফুলকো লুচি, তরকারি, সেদ্ধ ডিম। ব্রেকফাস্ট সেরে আমরা সবাই গাড়িতে উঠে তৈরি হলাম বেরোনোর জন্য। এই হচ্ছে তোরসা নদী। এই সাম্প্রতিক বন্যাতে এই নদী জলদাপাড়াতে অনেক ক্ষয়ক্ষতি করেছিল। সামনে যে ব্রিজ দেখা যাচ্ছে, ব্রিজের প্রায় পিলারগুলোর ওপর ছুঁই ছুঁই হয়ে গেছিল জলের স্তর। জলদাপাড়া থেকে 25 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছলাম ভুটান বর্ডারে ভারতের শেষ শহর জয়গাঁওয়ে। এসে পৌঁছলাম আমরা জয়গাঁওতে। এখান থেকে আমরা ইমিগ্রেশন অফিস হয়ে ঢুকবো ভুটানের মধ্যে। প্রথমেই সচিত্র পরিচয়পত্র দেখে দ্বাররক্ষী ভেতরে ঢুকতে দিলেন। তারপর এক্স-রে স্ক্যানারে সবার ব্যাগ স্ক্যান করা হলো। এরপর লাইন দিয়ে আমরা দাঁড়ালাম ইমিগ্রেশনের জন্য। এখানে ভোটার, আধার বা পাসপোর্ট চলে। সবার আই কার্ড দেখে নাম এন্ট্রি করে ফটো তুলে নিয়ে ভুটানে ঢোকার অনুমতি পাওয়া গেল। চেকিং কমপ্লিট করে আমরা পা রাখলাম ভুটানের মাটিতে। জয়গাঁওয়ের কোলাহল পেরোতেই যেন অন্য এক জগৎ। ভুটানের সীমান্তে পা রাখার সঙ্গে সঙ্গেই প্রথম যে জিনিসটা কানে লাগে তা হলো হর্নের আওয়াজের হঠাৎ নিস্তব্ধতা। সত্যি কি অদ্ভুত! কোনো এক অদৃশ্য মন্ত্র উচ্চারণে গেটটা পার হতেই যেন প্যাঁ পোঁ গাড়ির আওয়াজ মিলিয়ে গেল। পা এগোতেই কানে না, এবার চোখে ধাক্কা লাগলো। কোথাও পানের পিক নেই, নেই ছড়িয়ে থাকা প্লাস্টিক। পরিচ্ছন্নতার এই নিস্তব্ধ ঘোষণা যেন ভুটানে প্রবেশের স্বাগত বার্তা। অবিরাম বৃষ্টি ভেজা পথ ধরে আমরা হাঁটতে লাগলাম কাছেই থাকা জ্যাংটো পেলরি লাখাংয়ের দিকে। লাখাংয়ের সামনে পৌঁছে দেখি বৃষ্টির জল জমে গেছে প্রবেশদ্বারের সামনে, যেন কোনো পবিত্র স্থানে ঢোকার আগে আত্মশুদ্ধির জল অপেক্ষা করছে। মনে পড়ে গেল আমাদের দেশের কিছু মন্দির বা গুরুদ্বারা প্রবেশের আগে পা ধোয়ার এমনই রীতি থাকে। জ্যাংটো পেলরি লাখাং ফুনশিলিংয়ের একেবারে হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ লাখাংটি ভুটানের আধ্যাত্মিক সংস্কৃতির এক সূক্ষ্ম নিদর্শন। এই লাখাংটির নাম এসেছে গুরু রিনপোচের স্বর্গীয় আবাস জ্যাংটো পেলরি থেকে। ভুটানিজরা বিশ্বাস করেন গুরু রিনপোচে মানবজাতিকে রক্ষা করার জন্য স্বর্গ থেকে পৃথিবীতে এসেছিলেন। তাঁর সেই স্বর্গপুরীর প্রতিচ্ছবি হিসেবেই এই মন্দিরটি তৈরি। মন্দিরটি 3 তলা। প্রতিটি তলাতেই বিভিন্ন বৌদ্ধ দেবদেবীর থাঙ্কা পেন্টিং, জটিল কাঠের নকশা ও রঙিন থিম দিয়ে সাজানো। ভেতরে প্রবেশ করলে ধূপের ঘ্রাণ আর শান্ত মন্ত্রোচ্চারণ যেন বাতাসে মিশে থাকে। মন্দিরের প্রাঙ্গণে স্থানীয়দের মন্দির প্রদক্ষিণ করতে দেখা যায়। নীরবে মন্দির ঘুরে প্রার্থনা করা চলে, যা দেখলে মনে হয় সময় যেন একটু ধীরে চলছে। এটি মূলত 1980-র দশকে গড়ে ওঠে স্থানীয়দের দৈনন্দিন প্রার্থনা ও অনুষ্ঠান কেন্দ্র হিসেবে। প্রচন্ড বৃষ্টির মধ্যে মনাস্ট্রি দেখে এবারে আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। পাশেই চলেছে তোরসা নদী। এলাকাটা পুরো বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল। মনাস্ট্রি দেখে এখন আমরা চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজ দেখতে।
শহরের একটু বাইরের দিকে আমোচু নদীর ওপর ঝুলে থাকা এই সেতুটি মূলত পায়ে হাঁটার জন্য তৈরি একটি সাসপেনশন ব্রিজ। দৈর্ঘ্য আনুমানিক 70 থেকে 80 মিটার মতো। স্টিলের তারে ঝুলে আছে নদীর ওপরে। পাশে আরেকটি কংক্রিটের গাড়ি চলার ব্রিজ। সমানে পড়ে যাচ্ছে বৃষ্টি আর তার সাথে জমাট ঠান্ডা হাওয়া। নিচে বয়ে যাচ্ছে তোরসা নদী, যাকে ভুটানে বলে আমোচু। বৃষ্টির জলের সাথে আজ যেন সে আরও একটু বেশি চঞ্চল। আশেপাশের পাথরে ধাক্কা মেরে ফেনা তুলে নদীটা গর্জন করছে, যেন পাহাড়ি স্রোতের নিজের একটা ভাষা আছে। আমাদের দলের অনেকেই দোদুল্যমান সেই ব্রিজে পা দিলেন। বৃষ্টির হাওয়ায় ব্রিজটা দুলে উঠলে মাঝে মাঝে বুকের ধুকপুকানিটা একটু বেড়েই যায়। আমি যাওয়ার সময় গাড়ির ব্রিজ ধরেই এগোলাম, এক হাতে ছাতা, অন্য হাতে ক্যামেরা। ভেজা ব্রিজের ওপর পা সামলাতে সামলাতে পার হলাম হ্যাঙ্গিং ব্রিজ। পায়ের তলায় ব্রিজটা দুলছে আর নদীর গর্জন কানে আসছে। সব মিলিয়ে সেই মুহূর্তটুকু যেন ছোটখাটো রোমাঞ্চ। এরপর আমরা চললাম কারবন্দি মনাস্ট্রির দিকে। ফুনশলিং শহর থেকে প্রায় 7 কিলোমিটার ওপরে পাহাড়ের মাথায় অবস্থিত এই মঠটি বৃষ্টির দিনে যেন আরও রহস্যময় লাগে। হ্যাঙ্গিং ব্রিজ দেখে এবার এসেছি একটি মনাস্ট্রি দেখতে। এই হচ্ছে এন্ট্রি গেট। এখানে জনপ্রতি 30 টাকা করে টিকিট। ভিজিটিং আওয়ার হচ্ছে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা অবধি। পাহাড়ে উঠতে উঠতে বৃষ্টি যেন আরো ঘন হয়ে এলো। মনাস্ট্রির সামনে দাঁড়িয়ে নিচের পুরো ফুনশলিং শহর দেখা যায়। তবে আজকে ঘন মেঘের কারণে শহরটা যেন আবছা জলে আঁকা ছবি। ভিজে বাতাস, মেঘের দল আর প্রার্থনার ঘণ্টাধ্বনি মিলিয়ে এই জায়গাটা পাহাড়ি নিস্তব্ধতার এক আলাদা প্রশান্তি দেয়। কারবন্দি মনাস্ট্রি মূলত 1960-এর দশকে ভুটানের তৎকালীন রাজার মায়ের উদ্যোগে নির্মিত হয়। এটি ছিল তাঁর গ্রীষ্মকালীন বিশ্রামস্থল। পরে এটি স্থানীয়দের প্রার্থনার কেন্দ্র এবং পর্যটকদের দ্রষ্টব্য স্থান হিসেবে গুরুত্ব পায়। মনাস্ট্রির ভিতরে গুরু রিম্পোচে, শাক্যমণি বুদ্ধ সহ বিভিন্ন দেবতার মূর্তি আছে। আর চারিদিকে ভুটানের ঐতিহ্যবাহী কাঠের কারুকাজ, শান্ত কিন্তু আভিজাত্যের চিহ্ন রাখে। ভেজা পথ, ঠান্ডা হাওয়া আর পাহাড়চূড়ার মেঘে ঢাকা এই মনাস্ট্রি যেন ভুটানের শান্ত আধ্যাত্মিকতার এক জীবন্ত প্রতীক। আমরা ফেরার পথে লক্ষ্য করলাম একটা অদ্ভুত কিন্তু আনন্দদায়ক বিষয়। ফুনশলিং শহরে একটাও ট্রাফিক লাইট নেই, তারপরেও কেউ নিয়ম ভঙ্গ করেন না, কেউ হর্ন বাজান না। মানুষদের সিভিক সেন্স যেন নিজেরাই ট্রাফিক পরিচালনা করছে। ইমিগ্রেশন সেন্টারে ফিরে আবার সবার পরিচয়পত্র পরীক্ষা করা হলো, তারপর একে একে ছাড়া হলো আমাদের। পথে একটা দোকানে দাঁড়িয়ে গরম চায়ের কাপে চুমুক দিয়ে আমরা আবার ফিরে চললাম জলদাপাড়ার ট্যুরিস্ট নেস্টে। বৃষ্টি ভেজা একদিনের ফুনশলিং ভ্রমণের অদ্ভুত তৃপ্তি বুকের মধ্যে নিয়ে রিসর্টে যখন এসে পৌঁছলাম তখন ঘড়ির কাঁটা দুপুর পেরিয়ে বিকেল ছুঁই ছুঁই। আমরাও বেশি দেরি না করে বসে পড়লাম লাঞ্চে। প্রত্যেকটা পদই ছিল গরম ও খুবই সুস্বাদু। মেনুতে ছিল
ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, লাউ চিংড়ি, পাবদার ঝাল, কাতলা, চাটনি, পাঁপড়, রসগোল্লা। এখানে গাছে দেখা পেয়েছিলাম অরেঞ্জ বেলিড হিমালয়ান স্কুইরেলের। খুবই দুরন্ত এই প্রাণীটি ছুটে বেড়াচ্ছিল এডাল সেডালে। 4 রাত 5 দিনের ডুয়ার্স ট্রিপের এদিন ছিল শেষ রাত, তাই তো সেটা স্পেশাল হতেই হতো। সুশান্ত জেঠু আর সমীরণের যুগলবন্দিতে ভরে উঠল আমাদের রিসর্টের বাতাস। অবহেলা সয়ে সয়ে কিছু ফুল শুকানো শুকানো করে পথের দুধারে ছিঁড়ে পড়ে আছে ঘাটের চাতাল ছাড়িয়ে ওখানে আমার মাথার ভিতরে সেদিন গিয়েছে যা যা গেছে না যা সবাই যা যা গেছে না যা 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 গেছে না যা যা গেছে না যা দুঃখের মন্থন বেগে অমৃত সংখ্যে রক্ষা পাবে যারা মৃত্যুভীত তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যে তব দীপ্ত রৌদ্র তেজে নির্ঝরিয়া গলিবে যে প্রস্তর শৃঙ্খলন মুক্ত ত্যাগের প্রবাহ হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে যাব সর্বখর্ব তার দহে হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে যাব সর্বখর্ব তার দহে সুশান্ত জেঠু দুর্দান্ত গান তো করেনি, কিন্তু জেঠিমাও কম যান না। मौसम के रात चुप है ये मौसम की बात चुप है ये मौसम के रात। এবার পালা অর্কর দুর্দান্ত মিমিক্রির। তো রুমে আসার পর সঞ্জিতা বলে যে রুমে কি কি অ্যামিনিটিস অলরেডি দেওয়া আছে। তো সেখানে বলেছিল যে ও তাছাড়া আরেকটা জিনিস দেখানোর আছে, রুমে আছে জলের বোতল, প্রত্যেকজনের জন্য একটা চায়ের স্যাচেট, কেটল এবং প্রত্যেকজনের জন্য বিঙ্গো টেরে। আজকে আমাদের আছে এই দিনের প্রথম চিপস সাফরি। সেই চিপস সাফরিতে আমরা যেগুলো দেখতে পাবো সেটা হচ্ছে প্রচুর কর্নার এবং হাতি, সঙ্গে থাকছেন আপনারা। হ্যাঁ গো, স্পন্ডিলাইটিস পড়লে তো খুব কষ্ট হবে না তো? না না না, একদম না। গলায় একটা মোটকা গয়না পরাই দেবো, বাগা অ্যালসেশিয়ান কুত্তা গছে মন পরায়, তার উপর একটা রঙিন স্কার্ট জয়া রাখবা, বাস। হ্যাঁ গো, তখন আমার সাথে একটা ফটো তুলবে তো? কি বলো না, তুলবে তো? তুলুম তুলুম, অ্যালসেশিয়ানের পাশে তার মালিক না থাকলে ফটো কি আর ভালো হইব? তুমি ভালোবেসেছো শুধু আমার ব্যথা কেঁদে কেঁদে নয় কেন আরো ভালোবেসে যেতে পরে এতদিন তোমায় ভালোবেসেছি।
গানে, আড্ডায়, মিমিক্রিতে দারুণ মজা করে একটা অবিস্মরণীয় সন্ধ্যা কাটিয়ে আমরা ডিনার করতে বসলাম। রাতের মেনু ছিল ফাটাফাটি, পোলাও আর তার সাথে মাটন কষা। মাটন হাইলাইট কেড়ে নিলেও সাথে ছিল স্যালাড, আলু ভাজা, চাটনি, পাঁপড় ও মিষ্টির সঙ্গত। মাটন দিয়ে রাত্রের খ্যাটনটা ভালোই হলো। পরের দিনই আমাদের ফেরা। পরবর্তী পর্বে থাকছে কুচবিহারের মদনমোহন মন্দির ও রাজবাড়ি।